সরাসরি নজর রাখবো এই মুহূর্তে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সাংবাদিক বৈঠকে। বড়া হয়েছিল কিন্তু কাজ খুব এগোয়নি, পরিষ্কার এগুলোকে এগোতে হবে এই ইঙ্গিতটাও এখানে রয়েছে। সুতরাং অন্তর্বর্তী বাজেটে যেটা আমি মনে করি যে এই মুহূর্তে এটা এক্সপেক্টেড নয়, এবং নতুন রেজিম এসছে ট্যাক্সের গত বছর। ইন্টারিম বাজেটে যে এই নতুন ট্যাক্স কিছু মানে ট্যাক্সে স্ট্যান্ডার্ড ডিডাকশন হোক বা মধ্যবিত্ত আশা করে থাকেন, এবং উনি বলছেন মধ্যবিত্তের সংখ্যাটা যে কি বৃদ্ধি পাবে সেটা উনি নিজে স্ট্যাটিস্টিক্স দিয়ে উনি দেখাচ্ছেন যে একটা বিশাল সংখ্যক মধ্যবিত্ত শ্রেণী বেড়ে যাবে। তারা তো সবসময় চাইবেন যে আমাদের করের বোঝা কমুক। তো এই নতুন রেজিমটাই কিন্তু ভবিষ্যতে আসবে, এটা আমরা সবাই ধরে নিচ্ছি। অন্তর্বর্তী বাজেটে নতুন রেজিমের কিছু করা সম্ভব নয়। এইটাই ভবিষ্যতে কিন্তু আমাদের করের নির্দেশনা, অর্থাৎ আমরা যে পুরনো করের মধ্যে যারা আছি মানসিকভাবে তৈরি হতে হবে যে নতুন রেজিমে আস্তে আস্তে চলে যাবে। অন্তর্বর্তী বাজেট তাই জন্য ছোঁয়েই নি, করের সম্বন্ধে ছোঁয়েনি, স্ট্যান্ডার্ড ডিডাকশনে ছোঁয়েনি, কারণ নতুন ট্যাক্স রেজিমটা যে দেওয়া হয়েছে ওটাই কন্টিনিউ করবে। সুতরাং ওটাই আর হাত দেওয়ার দরকার নেই, এটাই হচ্ছে একটা মূল কথা। আরেকটা জিনিস, একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে জোরদার করার কথা বলা হয়েছে খুব সঠিকভাবে, কারণ রাজ্যগুলোকে একটা লোন, অর্থাৎ ইন্টারেস্ট ফ্রি, কর দিতে হবে না, এই একটা লোন 50 বছর অবধি পেতে পারবে কতগুলো কন্ডিশন দিয়ে, সেটা ওনারা কন্টিনিউ করবেন। আগে 1 লক্ষ কোটি টাকা, সেটা বাড়িয়ে 1.3 লক্ষ কোটি টাকা করার কথা বলেছেন, যাতে রাজ্যগুলো জোরদার হয়। তো এগুলো তো মানে একটা অন্তত যুক্তরাষ্ট্রীয় কাঠামোর রাজ্যগুলোকে জোরদার না করে অর্ধেক জিনিস করা সম্ভব নয়। অর্থাৎ শিক্ষাকে বাড়াতে গেলে, স্বাস্থ্যকে বাড়াতে গেলে, এগুলো তো সবই যুগ্ম, অর্থাৎ সেখানে রাজ্যগুলোকে জোরদার করতেই হবে। আর আমাদের যারা পূর্ব ভারতে বাস করি, আশা করব যে উনি যে কথাটা বললেন এটা আগে থেকেও আমরা শুনছি যে পূর্ব ভারতকে জোর দিতে হবে, পরিষ্কার করে অন্তর্বর্তী বাজেটে নেই, কিন্তু পূর্ব ভারতই হবে ফোকাস, এই কথাটা কিন্তু বাজেটে উনি বলেছেন। ড্রাইভার্স অফ গ্রোথ, অর্থাৎ আমাদের উন্নয়নের মূল চালিকা শক্তি হবে পূর্ব ভারত, সেটা আমাদের পক্ষে খুবই আশার কথা। কিভাবে হবে বলেননি, অন্তর্বর্তী বাজেটে বলা সম্ভব না। আশা করব এতে এই চালিকা শক্তি যদি হয়, পূর্ব ভারতে আমরা আরো বেশি করে স্কিম বা যোজনার সংবাদ আমরা পেতে পারি। অর্থাৎ সহজ কথা যেটা বলার, মূল যে চালিকা শক্তি এখন আছে, যুব মহিলা ঠিক আছে, পরিকাঠামো সেটা বাড়াতে হবে, ক্ষুদ্র মাঝারি শিল্পকে বাড়াতে হবে। অর্থাৎ যেগুলো না বাড়লে ভারতবর্ষ এখন উন্নয়নের হারে ম্যাক্সিমাম হাইয়েস্ট লেভেল পৃথিবীর মধ্যে আছে, সেইটা যদি বাড়াতে হয় যা যা জিনিস দরকার তাতে সব আমাদের মেনটেন করতে হবে। এর বেশি কিন্তু অন্তর্বর্তী বাজেটে বলাও সম্ভব নয়। গত কয়েক বছর, 5 বছরে যা যা হয়েছে উনি সেটাই বলেছেন, এটাই কন্টিনিউ করা হবে। এর বেশি কিন্তু অন্তর্বর্তী বাজেট থেকে কোনো কিছু মিনিং বার করা, মানে বার করার চেষ্টা করার কোনো মানে হয় না। অর্থাৎ ওইটাই গত 5 বছরে যা যা হয়েছে সেটাই এগিয়ে নিয়ে যাওয়া হবে, এটাই ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী বাজেট। এইটুকুই বলবো। এই যে আপনি বললেন না যে একটা প্রোগ্রেসিভ বা উন্নয়নমুখী সবকিছু ভালো দিক চিন্তা করে এবারে বাজেট করেছে, হাতে মাত্রার কটা দিন, তারপরে আসন্ন লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে এই বাজেট কতটা এফেক্ট করবে আপনার? এটা তো বলা খুব মুশকিল, তবে আমার মনে হয় যে বাজেটটা পপুলিস্ট বাজেট, সুতরাং যারা বাজেট বানিয়েছেন তারাও জানেন যে সামনে ইলেকশন। বাট বাজেটে আমি সেরকম ভাবে, যেটা অজিতাভ বাবু বললেন, আমাদের যে গ্রোথ পাথটা চলছে সেটাকে মেনটেন করার কথা বলা হয়েছে। সেটাকে আলাদা করে নতুন কিছু যে খুব আমরা পেলাম বাজেটে তা নয়, কিন্তু যেগুলো চলছিল সেগুলো যাতে চলে সেই দিকটা দেখা হয়েছে। একটা জিনিস খালি অ্যাড করা, ওনার পুরো কথা যেটা বলেছেন গত 5 বছরের কি হয়েছে তারই একটা মোটামুটি আমরা বিবৃতি পেয়েছি, সেটা থেকে যা মনে করা না। এবং আপনি দেখুন, মানে সেইভাবে দেখতে গেলে যুব সমাজ, মহিলা, চাষি এবং যারা পিছিয়ে পড়েছে অর্থনৈতিক দিক থেকে তাদের কথা বলা হয়েছে। সুতরাং সেরকম ভাবে দেখতে গেলে এটা পপুলিস্ট বাজেট তো বটেই।
এটা বলার একটা খুব সহজ হচ্ছে যে এখন যদি বিদেশি বিনিয়োগের আমি একটা লিস্ট তৈরি করি, ভারতবর্ষ এখন 1 নম্বর ডেস্টিনেশন হয়ে গেছে। সারা উন্নয়নশীল বিশ্ব বা যেখানেই ধরি না কেন আমরা কিন্তু অ্যাট্রাক্ট করছি, আর 2047-এ আমরা উন্নত বিশ্বে পরিণত হব, এটাই টার্গেট। সুতরাং এখন থেকে স্লোগানটা তো দিতে হবে না। অর্থাৎ আমি যদি 2047-এ উন্নত বিশ্ব হতে চাই এবং 1 নম্বর ডেস্টিনেশন হয়ে থাকি, তাহলে আমাকে উন্নত বিশ্ব এই কথাটা এখন থেকেই প্রত্যেক বছর বলা দরকার। সেটাই এখন বলা। অ্যাকচুয়ালি আরো ব্যাপারটা হচ্ছে যে প্রাইম মিনিস্টার একটা মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন ছিলই। এবার মেক ইন ইন্ডিয়ার সাথে আপনি দেখুন এখানে একটা ইনোভেশন এবং R&Dর উপরে জোর দিয়েছেন। সো যদি আপনি মেক ইন ইন্ডিয়া এবং R&D দুটোকে একসাথে করেন, তাহলে ফার্স্ট টাইম ডেভেলপড ইন ইন্ডিয়া, যেটা ওনারা বলছেন যে ফার্স্ট ডেভেলপড ইন ইন্ডিয়া, সেই দিকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যে আপনি অন্যরা প্রথমবার বানাবে, আপনি তারপরে বানানোর থেকে প্রথমবারই আপনি বানাচ্ছেন। সেই এটা মেক ইন ইন্ডিয়া এবং R&D দুটোকে জোড়ার একটা প্রচেষ্টা। তারপরেও তার মধ্যে আমাদের ইন্ডিয়াতে একটা কর্মসংস্থানের তখনই একটা হয়েছিল সরকারি ইয়েতে এসেছিল 45 বছরের মধ্যে। তো এরপরে যেটা বারবারই আসছে যে কর্মসংস্থান, হাতে নগদের জায়গাটা কম, একটা ইনইকুয়ালিটি ভীষণভাবে বাড়ছে। হয়তো আমার রেভিনিউ কোম্পানিগুলো বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে ইনইকুয়ালিটি এমন জায়গায় গেছে যে টপ মোস্টের হাতে একটা বছর সেটা হয়তো মার্কেট থেকে ড্রাইভ করছে, কিন্তু সেটা যথেষ্ট মাস মার্কেটকে এফেক্ট করছে না। এটার মানে প্রতিফলন দেখা যাচ্ছে যে আপনার ইনভেস্টমেন্ট, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট আপনারাও বলছেন, গভর্নমেন্টও বলছে, দুপক্ষই দাবি করছেন আমরা করছি, তারপর আবার তথ্যই উঠেছে আপনাদের তথ্য বা সরকারি তথ্যই যে ইনভেস্টমেন্ট আপনারা কেউ সেভাবে করে উঠতে পারছেন না, করছেন না। সেখানে বলা হচ্ছে কেউ সরাসরি বলছে না, বিষয়ে বলছে কেউ সরাসরি বলছে না যে কনজিউমার ডিমান্ড নেই। এটাও ফ্যাক্ট যে ধরুন FMCG কোম্পানি ম্যারিকো থেকে তারপর বা যারা করতে গিয়েছে, তার রিসেন্টলি এই লাস্ট কোয়ার্টারে দেখা গেছে যে রুরাল ইকোনমি এখনো খুবই খারাপ পরিস্থিতি হচ্ছে। ভোট অন অ্যাকাউন্ট অবভিয়াসলি সেটা কোনো দিশা দেবে এরকম নয়, কিন্তু ভোটের আগে তো একটা বিষয়। তো এই যে মানে তবুও ধরুন অনেকে যেটা বলছে যে ফিসকাল ডেফিসিট ধরে রাখা বা আরো যে পরিকাঠামোর বৃদ্ধি, এগুলো থেকে মানে বুঝেছি কর্মসংস্থান তো এত রাতারাতি হয়ে যাবে সেরকম নয়, আবার 3 মাসের এটা ভোট অন অ্যাকাউন্ট, কিন্তু এই যে ইনভেস্টমেন্ট তো হচ্ছে না। তো সেই জায়গা থেকে এই ভোট অন অ্যাকাউন্ট তথাকথিত শর্ট টার্ম বাজেটে কতটুকু আস্থা শিল্পমহলকে দিতে পারলো যে অ্যাটলিস্ট যেটা আপনারা বলছেন গত 5 বছর যেটা ধরে রাখা গেছে সেটাকে মেনটেন করে যাচ্ছে, এইটা কতটুকু পারলো যে সত্যি সত্যি হয়তো ওভার আফটার ইলেকশন হয়তো আপনারা ইনভেস্ট করবেন? দেখুন, ক্যাপেক্স স্পেন্ডিং কিন্তু গভর্নমেন্টের হয়েছে এবং ক্যাপেক্স স্পেন্ডিং এর ডেটাও দিয়েছে। 11% ক্যাপেক্স স্পেন্ডিং যথেষ্ট ভালো। হ্যাঁ, এবার প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট আপনি যদি দেখেন, প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট যে হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিসে হচ্ছে, কিছু জিনিসে হচ্ছে না। এবার আপনি যেটা বললেন FMCG কোম্পানিগুলো আলটিমেটলি কিন্তু রুরাল মার্কেটটা এবং রুরাল কনজামশনটা সেটা বাড়াতেই হবে। সেটা যতক্ষণ না বাড়ছে রুরাল কনজামশন, আপনার শুধু আরবান কনজামশনে ওই গ্রোথ আসবে না। এবার রুরাল কনজামশনের দিকে একটা বড় ব্যাপার হচ্ছে যে পুরো জিনিসটা শুধু ওই অনলাইন সেলে তো চলবে না, তাহলে আপনাকে অনলাইন অফলাইনের একটা কম্বিনেশন রাখতে হবে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে এই যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিংটা হচ্ছে, যেভাবে আমাদের গ্রামগুলোকে কানেক্ট করার ব্যাপার হচ্ছে, সেইগুলো যখন হয়ে যাবে তখন আপনি দেখবেন রুরাল কনজামশনটা বাড়বে। তবে এটা অবভিয়াসলি একটা জার্নি, এটা একদিনে তো করা সম্ভব নয়। কর্মসংস্থানের দিকটা দেখুন, আপনি আরেকটা জিনিস